এই যে বানি গাছটা দেখছেন, আচ্ছা এই বানি গাছটা খুব মোটা ছিল, খুব মোটা। বর্তমান এখনও মরেনি, ছালের মধ্যে বেঁচে আছে এই গাছটা। ছিল না মানে পাথর প্রতিমা, এই 7 খণ্ড দ্বীপ 7টা গ্রাম পাথর প্রতিমা। আচ্ছা, এটা তাহলে কত খণ্ডের মধ্যে? এটা প্রথম খণ্ড এইটা, এবং প্রথমেই কাটা হয়েছিল এইটা। এখানে এই জায়গাগুলোতে একটা সময় গোলাঘর ছিল, একটা সময় এই জায়গাগুলোতে প্রচুর মানুষের যাতায়াত ছিল, একটা সময় এই জায়গাগুলোতে প্রচুর মানুষের একটা কোলাহল ছিল। আজকের সময়ের সঙ্গে সঙ্গে জমিদারি প্রথা আর নেই, তবে হ্যাঁ কোলাহল আছে শুধুমাত্র গ্রামবাসীর এককভাবে মিলেমিশে যে আনন্দ এবং শুভেচ্ছা বিনিময় একে অপরের, সেটা কিন্তু আজ অবধি চলে পাথর প্রতিমার পশ্চিম দ্বারিকাপুরের এই জায়গাটাতে। হাই বন্ধুরা, গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সুন্দরবন থেকে বলছি আমি সুব্রত সামন্ত, আর তোমরা আছো সময়ের ক্যানভাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বন্ধুরা, তোমরা একজন কমেন্টস করেছিল, আমি এই কমেন্টসটা স্ক্রিনশটটা এখানে দিয়ে দিচ্ছি আমি, যে ওনার কমেন্টসটা এটাই ছিল যে তুমি ভাই পাথর প্রতিমাকে নিয়ে এত ভিডিও বানাও, কিন্তু সেই পাথর প্রতিমাটা অ্যাকচুয়ালি কোথায়, বা পাথর প্রতিমার নামটা কেন হলো, কী জন্য পাথর প্রতিমা বিখ্যাত এত। তো যার জন্য আজকে এখানে আসা। হয়তো ভিডিওটা একটুখানি বড় হবে, তো তোমরা একটুখানি মন দিয়ে ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা অনেক কিছু বুঝতে পারবে এখান থেকে। সো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়েছি একটা কাচারি মাঠে। কাচারি মাঠ কথার অর্থ হচ্ছে একটা সময় জমিদাররা কিন্তু এই যে জায়গাটা, এখানে কিন্তু অ্যাকচুয়ালি মানে কী বলবো, একটা সব বিভিন্ন জায়গা থেকে ধান ফান তুলে নিয়ে এসে জমিদাররা তাদের এখানে ধান ফানগুলো ঝাড়াই করতো, বিভিন্ন জমিদাররা তাদের পুজো পার্বণ করতো, এখানে মিটিং সালিসি সভা হতো এখানে, এবং জমিদাররা তাদের মতো করে একটা মানে কাচারি মাঠের বিশাল বড় একটা গুরুত্ব ছিল একটা সময়ের। তো সেটা কিনে একটা ভিডিও বানাবো। স্থানীয়রা এই জায়গাটাকে এখন বলে মুরারি জানার কাচারি। এই জায়গাটা পশ্চিম দ্বারিকাপুর নাম হয়েছে। অ্যাকচুয়ালি পশ্চিম দ্বারিকাপুর নাম হওয়ারও একটা কারণ আছে, দ্বারিকাপুর হলেও হতে পারতো, কিন্তু আইপ্লট একটা জায়গা আছে তার নাম পূর্ব দ্বারিকাপুর, যার জন্য এই যে এটা যেহেতু এটা পশ্চিমে আমাদের পাথর প্রতিমাতে অবস্থিত, যার জন্য এটাকে বলা হয় পশ্চিম দ্বারিকাপুর। সেই দ্বারিকানাথ বাবুর ছেলে, মানে দ্বারিকানাথ জানার ছেলে মুরারি জানা, তারপরে তার জমিদারিতে চলে যায়। তো যাই হোক, সেই দ্বারকানাথ বাবুর জন্যই কিন্তু এই জায়গাটা হচ্ছে মানে নামকরণ যে পশ্চিম দ্বারিকাপুর। এই যে বানি গাছটা দেখছেন, আচ্ছা এই বানি গাছটা খুব মোটা ছিল, খুব মোটা। বর্তমান এখনও মরেনি, ছালের মধ্যে বেঁচে আছে এই গাছটা। বহুত পুরনো গাছ। হ্যাঁ, তখন নদীর চর ছিল, এইটা খাল ছিল, এই নদী এইখানে মেদিনীপুর থেকে মালিক এসে যখন তখন বোট ছিল, বোটে এসে এখানে এই লাট কাটাই করার সময় যখন এইখানে বোটের নোঙর লাগলো, এইখানে নোঙরের গালায় মানে এই পাথরের মূর্তি উঠেছিল। সেই পাথরের মূর্তি উঠে স্বপ্নে বলল যে দেখ, আমার মন্দির এখানে করে দে, আর আমার নাম বিশালক্ষী, এবং এইখানে পাথর প্রতিমা, এই মৌজার নাম হবে পাথর প্রতিমা, ব্লকের নাম মানে অঞ্চলের নাম বলে। এইবারে তখন অঞ্চল ফঞ্চল অত সব ছিল না, মানে পাথর প্রতিমা, এই 7 খণ্ড দ্বীপ 7টা গ্রাম পাথর প্রতিমা। এটা তাহলে কত খণ্ডের মধ্যে? এটা প্রথম খণ্ড এইটা, এবং প্রথমেই কাটা হয়েছিল এইটা। মানে পাথর প্রতিমাতে প্রথম এই জায়গাটা, এই যে জায়গাটা কাটা হয় প্রথম খণ্ড এইটা, এই জায়গাটা প্রথম কাটা। আচ্ছা। আর তারপরে দ্বিতীয় খণ্ড মাধবনগর, আচ্ছা। তারপরে তৃতীয় খণ্ড শিবগঞ্জ, তারপরে চতুর্থ খণ্ড লক্ষ্মীনারায়ণপুর, আর তারপরে পঞ্চম মানে যেটা কিশোরীনগর, তারপরে হচ্ছে গিয়া ষষ্ঠম ভাগবতপুর, আর সপ্তম বর্দাপুর। আবার মানে এই প্রথম খণ্ডের গাছ ধারে পরপর কাটা হয়েছে। না, এটা এখানে দেখা যাবে না, পাথরের মূর্তি, এই মাটি চাপা হয়ে গেছে। আর এই শিবের এখানে এই যে শিবলিঙ্গ বসানো হয়েছে, মাটির ভিতরেই কিন্তু দুটো পাথর আছে। আমি এই কাছারি বাড়িটা আমি কিনেছি, আর অল্প লোক কিনে, যারা দখলে ছিল টুকটাক তারা কিনে। আমার নাম ফণীভূষণ চাওলিয়া। আনুমানিক এই বাংলা 1300 সাল নাগাদ, তৎকালীন মানে কি বলবো, তখন ইংরেজ শাসন চলছে আলটিমেট। সে সময় দ্বারিকানাথ জানা উনি বহু আদিবাসী মানুষকে নিয়ে এখানে ইংরেজদের কাছে ইজারা নিয়ে এই পাথর প্রতিমার এই যে নামকরণ হয়েছে যে পশ্চিম দ্বারিকাপুর, এখানে আসার জন্য তিনি আসেন। প্রথমে যখন তিনি এখানে আসেন, প্রথম কিন্তু বুঝতে পারেনি এই যে প্লটটা দাঁড়িয়েছে, এই প্লটটা আমাদের পাথর প্রতিমার, আপনারা জানেন আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম, এই প্লট থেকে শুরু করে একদম আই প্লট অবধি, তার মধ্যে কিন্তু এটা কিন্তু ই প্লটের আন্ডারে পড়ে যায়। এই পাথর প্রতিমাটাকে ই প্লট বলে। তো এই ই প্লটের এই জায়গাটায় যখন আসে, তখন আমাদের একদম এই মেদিনীপুর থেকে আমাদের এই 24 পরগনার সবথেকে ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল আমাদের এই নদীপথের একদম পুরো হলদি নদী হয়ে আমাদের পূর্ব মেদিনীপুর যাওয়ার। উনি যখন ওখানে আসেন, কাকদ্বীপ তখন আমাদের এত রমরমিয়ে ওঠেনি, মানে কাকদ্বীপ তখন এত রমরমিয়ে এত ওঠেনি। তো তখন কাকদ্বীপে তখন মোটামুটি
মানে মানুষের খাওয়া পড়ার জন্য মানে চাল ডাল তেল এগুলোই মোটামুটি পাওয়া যেত। উনি প্রথম কাকদ্বীপে এসে ওঠেন এবং সেখান থেকে কিছু কেনাকাটা করেন। তারপরে সেখানকার কিছু মানুষকে তিনি জিজ্ঞাসা করেন দ্বারিকানাথ বাবু যে ই প্লটটা ঠিক কতটা দূরে, ওনারা ঠিক করে বলতে পারেননি। তারপরে আবার উনি সরাসরি যখন উনি বোটে করে আসছিলেন, আসার সময় যখন আদিবাসীদের নিয়ে যখন এই আমাদের এই বর্ষরা নদী সপ্তমুখী নদী, তো বর্ষরা নদীতে যখন তিনি আসেন, নৌকো আর কোনোভাবে এগোচ্ছে না, অষ্টমীর ভাটা ঠিক কোনোভাবে নৌকো এগোচ্ছিল না। তো তখন উনি নৌকোর মাঝিকে বলেন কেন, কি সমস্যা কী হয়েছে। তখন উনি প্রথম একটা পাথর উনি তুললেন, ওটাকে তোলার পরে নৌকো তারপরে এগোচ্ছে না। উনি বললেন যে দেখো তো এগোচ্ছে না কেন, অবয়ব সেম একই রকম আরও একটা পাথর তিনি দেখতে পেলেন এবং সেই দুটো পাথর দেখার পরে নৌকো তার সত্ত্বেও আসছে না। তিনি তারপরে বড় একটা পাথর, সেই পাথর তোলার পরে তখন তো পুরোটা পুরো জঙ্গলে ভরা, তো এইখানে মানে রেখে তখন কিন্তু ওই ফুল এটা সেটা ছিল না, গাছের বানি পাতা এগুলো দিয়ে উনি মানে পূজা করেছিলেন। আর যারা আদিবাসীরা যারা ছিলেন তাদেরকে বললেন যে তোমরা এবারে গাছ কাটা শুরু করো। তখন সঙ্গে সঙ্গে তারা হই হই করে তারা কিন্তু এই জঙ্গল কাটার এতে লেগে গেলেন। দ্বারিকানাথ বাবু প্রথমে কিন্তু তিনি কিন্তু বুঝতে পারেননি যে হই হইটা কেন করছে। পরে দেখলেন যে হই হই করার একটাই উদ্দেশ্য এটাই যে প্রথম নতুন কোনো জঙ্গল, সেখানে পশু মানে অজানা কোনো জন্তু জানোয়ার থাকলে তাদের চিৎকারে, মানুষের চিৎকারে তারা কিন্তু চলে যাবে। তো সেই আদিবাসীরা তারা যখন লাট কাটাই করে, সেই লাট কাটাইয়ের পরে আমাদের এই পাথর প্রতিমা ব্লকের প্রথম লাট কাটে কিন্তু এই পশ্চিম দ্বারিকাপুর। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি একদম এই যে জায়গাটা, ওইটা 60 বিঘা, ওইটাকে প্রথম মালিক এসে ওইখানে কাটাই করে। এবং এইটা এই পশ্চিম দ্বারিকাপুরে যত এই যে 5,500 বিঘা যে মালিক ধরেছিল তার মধ্যে যতটা আবাদ করতে পেরেছিল ওইখানেই তলা ফেলে চাষ হতো, নাহলে আর কোথাও তোলা হতো না। বাঘ হেতাল জঙ্গল ছিল, প্রচুর জটাধারী বাঘ ছিল, মানে মানুষ জঙ্গল কাটতে গেলেই একটা নিয়ে চলে যেত। কত বিধবা হয়ে গেছে। এখন অনেকটা চেঞ্জ বলতে এই যে সোলার প্লেটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু কোনো একটা খ্রিস্টান মিশনারি থেকে দেওয়া, এখানে স্থানীয়দের থেকে যেটা শুনলাম। আর ওই যে মাটির যে ঘরটা আপনি দেখতে পাচ্ছেন খড় দেওয়া, ওনাদের শরিক মানে দ্বারিকানাথ বাবু, তার পরের জেনারেশন মানে মুরারি বাবু, তার পরের জেনারেশনটা এখন অবধি এখানে আসেন এবং প্রচুর পরিমাণে দান বা এদের সাহায্য এখন অবধি করেন, চেষ্টা করে যাচ্ছেন আজও অবধি তাদের এই জায়গাটাকে এখন অবধি সেই ঐতিহ্যটাকে ধরে রাখার। কারণ আমরা জানি মেদিনীপুর মানে জমিদার বাড়ির একটা আড্ডা, মানে জমিদাররা মেদিনীপুর থেকে এখানে আসে। এখানে যত জমিদার এখানে আছে আমাদের প্রায় বলতে গেলে 98% জমিদার কিন্তু মেদিনীপুরের। তো সেই জায়গা থেকে এই যে জমিদার, এনার বাড়ি কিন্তু আমাদের খেজুরি থানার অন্তর্গত হলুদ বাড়িতে এনার বাড়ি। যে ছোট যে দুটো পাথরের কথা আমি প্রথম বলেছিলাম, সেই দুটো পাথর কিন্তু মাটির নিচে চাপা পড়ে গেছে। আর মেন যে পাথর, যেটা দ্বারিকানাথ বাবুকে স্বপ্নে দেখিয়েছিল যে আমাকে তোরা প্রতিস্থাপন কর এবং এই জায়গাটার নাম দে পাথর প্রতিমা। আপনাদের আমি আবারও বলছি, পাথর প্রতিমাটার নাম হয়েছে শুধুমাত্র এটার জন্যই। এই যে অবয়ব মূর্তি, বিশালক্ষী মূর্তি, এই বিশালক্ষী মূর্তির জন্যই কিন্তু, যেহেতু ওটা একটা পাথরের মূর্তি, পাথরের প্রতিমা, যার জন্য কিন্তু এই জায়গাটার নাম আমাদের পাথর প্রতিমা। এই যে কাচারি মাঠ, এই কাচারি মাঠ কিন্তু বিখ্যাত একটা কাচারি মাঠ বলা যেতেই পারে এবং ঐতিহ্যপূর্ণ। আমাদের পাথর প্রতিমাতে আমাদের যে কটা কাচারি মাঠে আমি ঘুরেছি, প্রত্যেকটা কাচারি মাঠের বর্ণনা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই কাচারি মাঠটা একটু অন্য ধরনের। এটা একটু অফসাইড হয়, একটু ব্যাক সাইড হয় বলে খুব একটা আসে না, ভিডিওগুলো খুব একটু বেশি দেখতে পাওয়া যায় না। কিন্তু আমি আজকের আপনাদের রিকোয়েস্ট আমি এসে এখানে ভিডিও বানাচ্ছি। দেখুন এই যে জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি আগে কিন্তু 1 মাসের মানে 1 মাসের বেশি প্রায় মেলা চলতো। এখন অবধি এখানে কিন্তু প্রায় 15 দিনের কাছাকাছি মেলা হয়। এই মেলাটা অ্যাকচুয়ালি কোন সময়টা হয়? মাঘী পূর্ণিমা। মানে মাঘী রথ এখানে রথ আছে এখানে? না রথ হয় না। মাঘী পূর্ণিমার সময় আমাদের মাঘী পূর্ণিমার 2-4 দিন আগে একাদশী থেকে আমাদের পুজো আরম্ভ হয়। অষ্টপ্রহর হয় প্রথমে, অষ্টপ্রহর হওয়ার পরে তারপরে মনসা পূজা, বিশালক্ষী পূজা পূর্ণিমার দিন হয় এবং রাত্রে কালী পূজা হয়। তারপরে এখন মেলা চলে আবার কিছু মানে পর্যন্ত। এই কাছারি মাঠে এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা একটা এসএসকে। তো এটা কিন্তু একটা ভোট কেন্দ্র। এই যে সামনে লোকসভা ভোট আছে, এই লোকসভা ভোটের কিন্তু এটা একটা কেন্দ্র হয়। তৎকালীন সময়ে রাজারা তারা যেখানে বসবাস করতো তার চারপাশটা কিন্তু একটা ড্রেনের মতো করে রাখতো, মানে ঝিলের মতো করে রাখতো, যাতে শত্রুপক্ষরা তার বাড়ি যাওয়ার আগে তাকে ওই নালাটা পেরোতে হয়। তো সেরকমই আমাদের এই সুন্দরবনের যতগুলো কাচারি মাঠ আমি দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে এমনই। তো আমি এখন যেখানে দাঁড়িয়েছি, এই যে জায়গাটা, এটা কিন্তু আপনারা দেখুন যে এই যে পুরো জায়গাটা, এটা একদম সুন্দরভাবে
এটা কিন্তু 14 বিঘার একটা প্লট। এই পুরো 14 বিঘার এই প্লটটা পুরোটা কিন্তু এরকমভাবে রাউন্ড করে পুরোটা ঘেরা আছে। দ্বারিকানাথ বাবুর সেই জেনারেশনের আজ অবধি কেউ না কেউ এসে তারা কিন্তু এখানে থাকে এবং তারা এখানে 1 মাস 1.5 মাস করে থেকে তারা কিন্তু এই মন্দিরের পুরোপুরি জায়গাটাকে এটা কিন্তু তারা উন্নয়নের স্বার্থে বিভিন্ন রকম কাজকর্ম করে চলেছে। মন্দিরটা এখন অবধি বন্ধ হয়ে আছে, তো আমি ভেতরে ঢুকতে পারিনি। আর ভেতরে ঢোকা আমার পক্ষে সম্ভব নয়, কারণ একটা মন্দিরে ঢুকতে গেলে তার অনেকগুলো নিয়মকানুন থাকে। যাই হোক, তবু আমি গ্রিলের ওভার থেকে আমি কয়েকটা ফটো আমি তুলে আমি দেখানোর চেষ্টা করছি। তোমরা অবশ্যই আমার এই ফেসবুকের পেজটাকে ফলো রাখো। আমি এখানকার বেশ কয়েকটা জিনিস আমি সেটা ফটো আকারে আমি দেওয়ার চেষ্টা করছি, তোমরা বুঝতে পারবে অবশ্যই। আর যেহেতু সেই ঐতিহাসিক সেই বাণী গাছ দেখতে পাচ্ছেন, আর বাণী গাছের ঠিক পাশে হচ্ছে এখানে এই শিবের মন্দির, যে শিবের এই যে শিবলিঙ্গটা, এটা কিন্তু ওই জমিদার শ্রেণীর বংশধরেরা তারাই কিন্তু এটা প্রতিস্থাপন করেছেন। ভিডিওটা আমি শুরু করেছিলাম জাস্ট এই জায়গা থেকে, আপনারা দেখতে পাচ্ছেন বাকওয়ালের উপর দাঁড়িয়ে আছে পুরো সেই গাছ, এখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর এখানে ভিডিওটা আমি শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক পরে ভিডিওতে নতুন কোনোভাবে নতুন রূপে। আর অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও পাথর প্রতিমা ঠিক কোন কোন জায়গার ভিডিও বা কোন কোন জায়গার ইতিহাস তোমরা শুনতে চাও বা দেখতে চাও। আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুকু জানি সেটুকু বলবো, স্থানীয়দের পরামর্শ নিয়ে যেটুকু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।